গত মঙ্গলবার চিয়োদা লাইনের ট্রেনে দাঁড়িয়েছিলাম ঠিক যখন টোকিওর কংক্রিটে বর্ষাকাল জেকে বসতে শুরু করেছে। হুম। হ্যাঁ, টোকিওর ওই সময়কার আবহাওয়া বেশ স্যাঁতসেঁতে থাকে। একদমই তাই। ট্রেনের ভেতরের বাতাস ছিল ভারী, মানে সেই স্যাঁতসেঁতে একটা গুমোট ভাব, যা কাপড়গুলোকে গায়ে একটু বেশিই লেপ্টে রাখে। আর মাথার ওপরের বিজ্ঞাপনগুলো যেন নীরবে চিৎকার করছিল। ওই সব ধরনের অক্ষরে লেখা বিজ্ঞাপনগুলো, তাই না? হ্যাঁ, ডাজেন ডাজেন বিজ্ঞাপন, সবই এক ধরনের পরিত্রাণের প্রস্তাব দিচ্ছে। মানে এটা মসৃণ করুন, ওটা ঠিক করুন, রোমকূপ মুছে ফেলুন, বা ধরুন কোকড়ানো চুল সোজা করুন। এটিকে কোনো ট্রেন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একটি চলন্ত সংশোধন নির্দেশিকা। বাপরে, বেশ অস্বস্তিকর একটা পরিবেশ। ঠিক তাই। তো স্টেশনগুলোর মাঝ দিয়ে সুড়ঙ্গ পার হওয়ার সময় অন্ধকার কাছে নিজের প্রতিবিম্ব চোখে পড়ল। আর্দ্রতার কারণে আমার চুল একটু ফুলে উঠেছিল, ঠিক যেমনটা প্রাকৃতিকভাবে হওয়ার কথা। নাটকীয় কিছুই ঘটেনি, মানে কেউ চমকে ওঠেনি, কেউ আঙুল তুলে দেখায়নি, কিন্তু তাৎক্ষণিকভাবে তীব্র এক লজ্জাবোধ হলো। মানে মনে হলো যেন কোনো অলিখিত নিয়মের বাইরে চলে গেছেন। একদম। মনে হলো এমন কোনো পরীক্ষায় ফেল করেছি যার জন্য আমি নামই লেখাইনি। ট্রেনের অন্য নারীদের দিকে তাকালাম, সবাই একেবারে নিখুঁত, একদম স্থির, আর আমি ভাবলাম আমাকে দেখতে একটা সামাজিক ত্রুটির মতো লাগছে। এই বিষয়টা কিন্তু বেশ গভীর। মজার ব্যাপার হলো, এই মাসে স্যালুনগুলোতে ৩ ঘন্টার রাসায়নিক হেয়ার স্ট্রেটনিং ট্রিটমেন্টের জন্য বসে থাকে কোনো নারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তবে তারা বলবে এটি কেবল শিষ্টাচার বা বাস্তবতা। হ্যাঁ, আমরা সাধারণত আর্দ্রতা আর খরচ নিয়ে মজা করি। কিন্তু তারপর একটা স্ববিরোধিতা চোখে পড়ে। মানে নিজেদের উন্নতি করার জন্য আমরা যত বেশি খরচ করি, আমাদেরকে ততটাই কম দেখা যায়। কোনো গন্ধ নেই, কোনো উজ্জ্বলতা নেই, কোনো টেক্সচার বা ধরুন এলোমেলো চুল নেই। সত্যি বলতে জীবনের কোনো লক্ষণই নেই। তার মানে আপনি বলতে চাইছেন সৌন্দর্য এখানে নিজেকে তুলে ধরার জন্য নয়। ঠিক তাই। এটি এখানকার সৌন্দর্য শিল্প সম্পর্কে এমন একটি অস্বস্তিকর সত্য উপলব্ধি করতে বাধ্য করল, যা নিয়ে খুব কমই কথা বলা হয়। বেশিরভাগ জায়গায় মানুষ সুন্দর হওয়ার জন্য, সবার নজরে পড়ার জন্য বা আলাদা হিসাবে নিজেকে তুলে ধরার জন্য টাকা খরচ করে। কিন্তু জাপানে হিসেবটা ভিন্ন। তাহলে হিসেবটা আসলে কি? আমরা সুন্দর হওয়ার জন্য টাকা দিচ্ছি না, আমরা কেবল অদৃশ্য হয়ে যাওয়ার অধিকারের জন্য একটা বিশাল সামাজিক ফি প্রদান করছি। তো এই বিষয়টা নিয়ে আজ আমরা একটা গভীর আলোচনায় নামব। এই $4 বিলিয়ন শিল্পের আড়ালে মানুষ নিজেকে জাহির করার বদলে নিজেকে মুছে ফেলার জন্য কেন এত মরিয়া, সেটাই বোঝার চেষ্টা করব। দারুণ একটা বিষয়। এই যে অদৃশ্য হয়ে যাওয়ার অধিকারের যান্ত্রিক বাস্তবতা, এটা কিন্তু ট্রেনের ওই জনাকীর্ণ কামরায় পৌঁছানোর অনেক আগেই শুরু হয়ে যায়। মানে এর শুরুটা হয় একেবারে রুদ্ধদ্বার কক্ষে, গভীর ব্যক্তিগত পরিসরে। একটু উদাহরণ দিয়ে বলবেন কি? ধরুন ভোর 6:45 বাজে। বাইরে মেগুরু নদীর ওপর থেকে উঠে আসা স্যাঁতসেঁতে কুয়াশা জানালার কাছে লেপ্টে আছে। টোকিওর গ্রীষ্মের সেই চিনচেনা গুমোট আবহাওয়া, আর ঘরের ভেতরে সাতোমি নামের 29 বছর বয়সী একজন জুনিয়র কনসালট্যান্ট তার দিনের শুরুটা করছে আক্ষরিক অর্থে নিজের কোষীয় গঠনের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। যুদ্ধ? মানে সে ঠিক কি করছে ওই ভোরে? সাতোমির চুল প্রাকৃতিকভাবেই একটু ঢেউ খেলানো, তো সে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা জ্বলন্ত সিরামিক আয়রন দিয়ে ওই ঢেউগুলোকে পুড়িয়ে সোজা করছে। উত্তপ্ত ধাতব পাতটা কানের ওপরের অংশে লাগামাত্রই যন্ত্রণায় সামান্য কেঁপে উঠছে সে। একটু দাঁড়ান, চুল সোজা করার আয়রন তো অনেকেই ব্যবহার করে, এর মধ্যে এত বড় সিস্টেম বা নতি শিকারের কি আছে? কারণ তার ওই চুলের প্রাকৃতিক ঢেউ বা ঘর্মাক্ত ত্বককে কর্পোরেট জগতে নিছক কোনো জৈবিক বৈশিষ্ট্য হিসেবে দেখা হয় না, এগুলোকে দেখা হয় আত্মনিয়ন্ত্রণের চরম অভাব হিসেবে। ধরুন বাইরের আর্দ্রতায় আপনার চুল একটু ফুলে উঠল বা ত্বকে একটু তেল জমল, জীববিজ্ঞানের নিয়মে এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওই সমাজে একটি প্রতিক্রিয়াশীল শরীরকে সরাসরি ধরে নেওয়া হয় শৃঙ্খলারহিত শরীর হিসেবে। মানুষের যে শারীরবৃত্তীয় কাজগুলো বিবর্তনের ধারায় প্রজাতিকে লক্ষ লক্ষ বছর ধরে টিকিয়ে রেখেছে, বর্তমান আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে সেগুলোকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে ফ্রেম করা হচ্ছে। বিষয়টা অনেকটা মানবদেহের যন্ত্রণাদায়ক সফটওয়্যার ডিবাগিংয়ের মতো শোনাচ্ছে। মানে মানবদেহকে যদি আমরা অত্যন্ত জটিল এবং প্রাচীন একটা হার্ডওয়্যার হিসেবে কল্পনা করি, যেটা একটা আদিম আর একটু বিশৃঙ্খল অর্গানিক কোডের মাধ্যমে চলে। বেশ চমৎকার একটা তুলনা।
কিন্তু আমাদের আধুনিক সমাজ বা কর্পোরেট দুনিয়া ঠিক এমন একটা নেটওয়ার্কের মতো কাজ করে যা এই আদি অপারেটিং সিস্টেমকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাই প্রতিদিন ভোরে সেই যন্ত্রণাদায়ক ডিবাগিং করে চুল পুড়িয়ে মানবদেহকে একটা কৃত্রিম রূপ ধারণ করতে বাধ্য করা হয়। তবেই ওই কর্পোরেট দপ্তরে নেটওয়ার্ক অ্যাক্সেস পাওয়া যায়। একদম ঠিক বলেছেন। আর এই নেটওয়ার্ক অ্যাক্সেস পাওয়ার বিষয়টা শুধু সাতমি ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে আটকে নেই। এটা $4 বিলিয়ন একটা আস্ত শিল্প, যা পুরোপুরি চিকিৎসা বিজ্ঞানের মোড়কে আচ্ছাদিত। নান্দনিক স্যালনগুলো কিন্তু দীপ্তি বা সতেজতার মতো কোনো বিমূর্ত আইডিয়া নিয়ে কাজ করে না। তাহলে তারা কি নিয়ে কাজ করে? তারা কাজ করে নিখুঁত ডেটা নিয়ে। জানলে অবাক হবেন, এই স্যালনগুলোতে গেলে আপনাকে এমন ফর্ম পূরণ করতে হবে যা অবিকল হাসপাতালের ডাক্তারের চেম্বারের ফর্মের মতো। আর শুধু ফর্ম নয়, মাপযোগ করার পদ্ধতিটা শুনলে রীতিমধ্যে শিউরে উঠতে হয়। মাপযোগ কিভাবে মাপে তারা? একজন টেকনিশিয়ান ঠান্ডা ধাতব ক্যালিপার দিয়ে গ্রাহকের পায়ের পেশি, উরু, কোমর এবং বুকের মাপ মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে গ্রহণ করেন। 1 মিনিট? মিলিমিটার? মানে আক্ষরিক অর্থেই ক্যালিপার দিয়ে মাপে? হ্যাঁ, আক্ষরিক অর্থে। তারা আপনার শরীরকে আস্ত একটা রক্ত মাংসের জীবন্ত মানুষ হিসাবে দেখেই না। তাদের কাছে এটা অসংখ্য ক্ষুদ্র ডেটা পয়েন্টের একটা সমষ্টি মাত্র। ধরুন, ক্যালিপারের মাপে দেখা গেল আপনার বাম উরু ডান উরুর চেয়ে 3 মিলিমিটার চওড়া। ব্যাস, সেটাকে সাথে সাথে একটা ত্রুটি হিসাবে দাগিয়ে দেওয়া হলো। বাপরে! কিন্তু আমি ভাবছি, এত শতক পেরিয়েও আধুনিক যুগে এসেও এই নির্দিষ্ট প্রকৌশলগত নিখুঁত হওয়ার চাহিদাটা অপরিবর্তিত কেন? মানে এই মসৃণ আর দাগহীন আবরণের আকাঙ্ক্ষা তো নতুন কিছু নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় জাপানের শেকড় হাজার বছর গভীরে প্রথিত। আপনি হেইয়ান যুগের কথা বলছেন তো? হ্যাঁ, ৮ম থেকে দ্বাদশ শতাব্দীর দিকে বিহাকু বা অপূর্ব শুভ্রতার একটা ধারণা ছিল, যা আভিজাত্যের চূড়ান্ত প্রতীক হিসাবে মানা হতো। একটা প্রবাদই আছে, সাদা রং ৭টি ত্রুটি ঢেকে দেয়। এর অন্তর্নিহিত অর্থটা আসলে কি দাঁড়ায়? এর মানে হলো ফ্যাকাশে এবং মসৃণ একটা ত্বক এতটাই সামাজিক মূল্য বহন করত যে আপনার চেহারায় অন্য কোনো অসামঞ্জস্যতা থাকলেও সেটা কেউ ধর্তব্যের মধ্যে আনত না। আর এটা অর্জনের জন্য নারীরাও ঐতিহাসিকভাবে কি ব্যবহার করতেন জানেন? কি ব্যবহার করতেন? উই গুই শুনো ফুন বা নাইটিঙ্গেল পাখির মল। পাখির মল? মানে সৌন্দর্যের জন্য রীতিমতো মল ব্যবহার করা হতো? হ্যাঁ, এর ভেতরে থাকা এনজাইম রাসায়নিক এক্সফোলিয়েশন ঘটিয়ে ত্বককে ফ্যাকাশে করত। আর আজকের দিনে এসে সেই পাখির মলের জায়গা দখল করেছে ল্যাবরেটরিতে তৈরি অ্যারবুটিন বা কোজিক অ্যাসিড। এটা সরাসরি ত্বকের গভীরে গিয়ে মেলানিন উৎপাদনকারী ক্যাটেকল অক্সিডেজ নামের এনজাইমের কাজটাই পুরোপুরি বন্ধ করে দেয়। এই ঐতিহাসিক আর আধুনিক উপাদানের মিলটা একটা খুব শক্তিশালী বার্তা দেয়। এই যে মসৃণ ত্বক বা টেক্সচারবিহীন আবরণ, এগুলো আসলে চরম আনুগত্য এবং শৃঙ্খলার প্রমাণ। অন্যদিকে আপনার দাগ বা অবাধ্য চুল প্রমাণ করে যে আপনি পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শে এসেছেন। মানে একটা নিয়ন্ত্রিত শূন্যতায় ভাসছেন না। ঠিক, আপনি ধুলোবালির পৃথিবীতে রক্তমাংসের মানুষ হয়ে বেঁচে আছেন, যা এই সিস্টেম মেনে নিতে পারে না। তার মানে এই পুরো বিষয়টা একটা কৌশলগত ছদ্মবেশের মতো কাজ করে। একেবারেই। আর এখানে এই সযত্ন বা সেলফ কেয়ারের সবচেয়ে বড় স্ববিরোধিতাটা আমাদের চোখে পড়ে। শিনজুকুর একটা বিলাসবহুল রিটেল স্টোরের কর্মী নরিকোর ছোট্ট অ্যাপার্টমেন্টের বাথরুম ক্যাবিনেটের দিকে তাকালে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, ওই ক্যাবিনেটে কি আছে? ওটা দেখলে মনে হবে পণ্যের একটা গোরস্থান। সেখানে আসল সোনার পাথ মেশানো শীট মাস্ক থেকে শুরু করে কুলিং জেল, বহুমূল্যের সেরাম কি নেই। কিন্তু এই তথাকথিত স্বাভাবিক রূপ বা ন্যাচারাল লুক অর্জন করার প্রক্রিয়াটা তো কোনো প্রশান্তির বিষয় নয়। এটা আক্ষরিক অর্থেই একটা ভয়পারিত শ্রম। নরিকো প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আধো অন্ধকারে টানা ৩০ মিনিট ধরে চোথের চারপাশের ফোলাভাব কমানোর ক্রিম মাখে এবং লিম্ফ নোড ম্যাসাজ করে। হ্যাঁ, কারণ বিলাসবহুল কর্মক্ষেত্রে ক্লান্ত চেহারায় উপস্থিত হওয়াটা একটা নৈতিক ব্যর্থতা এবং পেশাগত ঝুঁকি হিসেবে ধরা হয়। ঠিক, কিন্তু যে আচারগুলো মূলত নরিকোর উদ্বেগ কমানোর কথা বলে বাজারে বিক্রি করা হয়, সেগুলোই আসলে তার শারীরিক ও মানসিক ক্লান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে না? একদম তাই। মেকআপ বা মাস্কের এই আবরণ কোনো প্রশান্তি আনে না। এটা একটা বর্ম বা ছদ্মবেশ মাত্র, যার একমাত্র উদ্দেশ্য হল সামাজিক ও অর্থনৈতিক শাস্তির হাত থেকে বেঁচে গিয়ে নিজেকে কর্পোরেট যন্ত্রের একটা নিখুঁত সাধারণ যন্ত্রাংশ হিসেবে টিকিয়ে রাখা।
কিন্তু এখানেই তো একটা বড় লজিক্যাল ফাঁক থেকে যাচ্ছে। নরিকর বাথরুমে কেউ তো আর অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে নেই। সে নিজের কষ্টার্জিত বেতনের টাকা দিয়েই পণ্যগুলো কিনছে। যদি কোনো বাহ্যিক স্বৈরাচারী শাসক না থাকে, তবে প্রতিদিন এত তীব্র বাধ্যবাধকতা কোথা থেকে আসে? এই বাধ্যবাধকতার উৎসটা খুব দারুণভাবে ব্যাখ্যা করেছেন দার্শনিক বিয়ুং চুল হান তার অ্যাচিভমেন্ট সোসাইটি বা কৃতিত্ব সমাজতত্ত্বের মাধ্যমে। এটা একটু ভেঙে বলা যাক। পুরনো দিনে ক্ষমতার মডেলটা ছিল শৃঙ্খলার সমাজ, যা নিয়ে দার্শনিক মিশেল ফুকোও কাজ করেছেন। সেখানে তো নিয়ন্ত্রণের কেন্দ্রগুলো ছিল বাইরের দিকে, তাই না? হ্যাঁ, যেমন কারাগার, কারখানা বা হাসপাতাল। সেখানে নিয়ম চাপিয়ে দেওয়া হতো নিষেধের মাধ্যমে, অর্থাৎ কি করা যাবে না। আর আধুনিক যুগে এই মডেলটা কিভাবে বদলে গেল? আধুনিক যুগে সেই জায়গা নিয়েছে ফিটনেস স্টুডিও, ওপেন প্ল্যান অফিস আর ওয়েলনেস রিট্রিট। এখানে নিষেধের বদলে যুক্ত হয়েছে পাড়া বা অবিরাম নিজেকে উন্নত করার ইতিবাচক একটা চাপ। ব্যক্তি এখন নিজেই নিজের উদ্যোক্তা হয়ে উঠেছে। কিন্তু এই সমীকরণে স্বাধীনতা শব্দটিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মনে হয় যেন ব্যবস্থাটি বুঝতে পেরেছে যে চাবুক হাতে একজন বস নিয়োগ করা খুব ব্যয়বহুল। তাই তারা চাবুকটি কর্মীর নিজের হাতেই তুলে দিয়েছে আর তাকে বিশ্বাস করিয়েছে যে এটা একটা জাদুর কাঠি। ঠিক ধরেছেন। এই আত্মশোষণ অনেক বেশি কার্যকর এবং ভয়ঙ্কর, কারণ ব্যক্তি মন থেকে বিশ্বাস করে যে সে নিজেই নিজের সেরা রূপটি অর্জন করার চেষ্টা করছে। যখন শোষক এবং শোষিত একই শরীরের ভেতর বাস করে, তখন সেখান থেকে পালানোর কোনো পথ থাকে না। মানে শরীর যখন স্বাভাবিক নিয়মে ক্লান্ত হয় বা বয়সের ছাপ পড়ে, তখন সে সিস্টেমকে দোষারোপ করে না। একদম না। সে নিজেকেই দায়ী করে, ভাবে হয়তো সে নিজেই যথেষ্ট পরিশ্রম করেনি। আর এই আত্মশোষণের সুযোগ নিয়ে বাজার সযত্ন বা সেলফ কেয়ারের ধারণাকে পুরোপুরি একটা পণ্যে পরিণত করেছে। অথচ ইতিহাস দেখলে মাথা ঘুরে যায়। সযত্ন শব্দটি তো কোনো কর্পোরেট বোর্ডরুমে তৈরি হয়নি। ১৯৭০-এর দশকে অধিকারকর্মী অড্রে লর্ড একে সংজ্ঞায়িত করেছিলেন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার একটা লড়াই হিসেবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিজেদের সুস্থ রাখাটা ছিল একটা বিপ্লবী কাজ। আর বাজার ঠিক এই জায়গাতেই সবচেয়ে ধূর্ত চালটা চেলেছে। তারা আধুনিক কর্মীদের এই চরম ক্লান্তিকে চিহ্নিত করেছে ঠিকই, কিন্তু কাঠামোগত সমস্যাগুলোর, যেমন দীর্ঘ কর্মঘণ্টা বা কম মজুরি, কোনো সমাধান করেনি। উল্টো সেই ক্লান্তির সুযোগ নিয়ে $১০০ নাইট ক্রিম বিক্রি করা শুরু করেছে। হ্যাঁ, মানুষের সামষ্টিক চেতনাকে ভেঙে দিয়ে তাকে বাথরুমের ভেতর একা করে দিয়েছে। আর এই $১৮৮৮ বিলিয়ন বিশাল শিল্পের চাকা ঘোরানোর জন্য তো ক্রমাগত নতুন নতুন ত্রুটি আবিষ্কার করা ছাড়া উপায় নেই। অনলাইনে একটা বিশেষ ধরনের অ্যারোসোল স্প্রের ভিডিও এর একটা নিখুঁত উদাহরণ। ভ্যালাস হেয়ারের স্প্রেটার কথা বলছেন তো? হ্যাঁ, আমাদের মুখের ত্বকে আণুবীক্ষণিক কিছু রোম থাকে, যাকে ভেলাস হেয়ার বলে। এগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য খুব জরুরি এবং খালি চোখে দেখাই যায় না। কিন্তু ওই স্প্রেটা দিয়ে মুখের ওপর একটা আস্তরণ ফেলা হয়, যাতে ওই অদৃশ্য রোমগুলো দৃশ্যমান হয়। যাতে রেজার দিয়ে সেগুলোকে চেঁচে ফেলা যায়? একদম। মানে শরীরকে একটা অন্তহীন খনি বানিয়ে ফেলা হয়েছে, যেখান থেকে প্রতিদিন নতুন নতুন কৃত্রিম ত্রুটি খুঁড়ে বের করা হচ্ছে। এই যে কৃত্রিম ত্রুটি আবিষ্কার করার প্রক্রিয়া, এর একটা চমৎকার তাত্ত্বিক নাম আছে। বডি লিবারেশনের পরিভাষায় একে বলা হয় পুডল সায়েন্স। পুডল সায়েন্স, কুকুর নিয়ে তত্ত্ব। এটা মানুষের শরীরের সাথে কিভাবে কাজ করে খুব সোজা একটা রূপক দিয়ে বোঝানো যায়। মানুষের অবিশ্বাস্য রকমের যে জৈবিক বৈচিত্র্য রয়েছে, তাকে ছেঁটে ফেলে একটা মাত্র ডিফল্ট বডিতে আটকে ফেলা হয়েছে। সেই ডিফল্ট বডি হতে হবে স্লিম, সক্ষম, ফর্সা এবং সম্পূর্ণ লুমহীন। আচ্ছা, তো কুকুরের সাথে এর সম্পর্কটা কি? ভাবুন, কুকুরের তো অনেক প্রজাতি আছে, কিন্তু আপনি যদি ধরে নেন যে পুডল কুকুরই হলো কুকুরের একমাত্র মানদণ্ড, তাহলে কি হবে? তখন একটা সম্পূর্ণ স্বাস্থ্যবান ম্যাস্টিফ কুকুরকেও আপনার কাছে মনে হবে একটা ত্রুটিপূর্ণ এবং রোগগ্রস্ত পুডল। দারুণ একটা পয়েন্ট। তার মানে আমাদের স্বাভাবিক জৈবিক বৈচিত্র্যটাকেই একটা রোগে পরিণত করা হচ্ছে, আর সেই কাল্পনিক রোগ সারানোর জন্যে অবিরাম এই পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। ঠিক তাই। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি সবাই এই মানদণ্ডে ক্রমাগত ব্যর্থই হতে থাকে, তবে মানুষ কেন এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসছে না? হ্যাঁ, সেটাই তো কথা। কেউ তো কাউকে জোর করছে না। কারণটা হলো, আমাদের সমাজ একটা অনুভূমিক নজরদারির উপর নির্ভরশীল। যারা এই মানদণ্ড পূরণে ব্যর্থ হয়, সমাজ তাদের পরিত্যাজ্য অবস্থায় ঠেলে দেয়। তারা একই সাথে হয়ে ওঠে চরম অদৃশ্য এবং অতিরিক্ত দৃশ্যমান।
অদৃশ্য আবার দৃশ্যমান দুটো একসাথে কিভাবে সম্ভব? অদৃশ্য এই অর্থে যে তারা মৌলিক অধিকার বা সম্মান থেকে বঞ্চিত হয়, আর দৃশ্যমান এই অর্থে যে তারা সারাক্ষণ মানুষের কটাক্ষ ও বিচারের শিকার হয়। এই নজরদারির মেকানিজম আমাদের মগজে কতটা গভীরভাবে গেঁথে গেছে তার একটা দারুণ উদাহরণ আছে। কাপড়ের দোকানের ফিটিং রুমে দুই বন্ধুর কথোপকথন খেয়াল করলেই এটা বোঝা যায়। বন্ধু ক হয়তো নতুন একটা পোশাক পরে আয়নায় দেখে নিজের বাহুকে কুৎসিত বিশাল বলে গালি দিচ্ছে। আর তখন বন্ধু খ কি করে? বন্ধু খ তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলে, আরে না না, তোর চেয়ে তো আমার পেটটাই স্ফীত ও কদর্য। আপাত দৃষ্টিতে মনে হবে এটা খুব সাধারণ একটা বন্ধুত্ব, কিন্তু আসলে এটা হলো বডি টেররিজম বা গার্লফ্রেন্ড গেজ। হ্যাঁ, তারা নিজেদের শরীরকে অপমান করার মাধ্যমে পরোক্ষভাবে সমাজের ওই বর্জনীয় নিয়মগুলোকেই বৈধতা দিচ্ছে। এই পুরো পরিস্থিতিটা দার্শনিক জেরেমি বেনথামের প্যানোপটিকান কারাগারের কথা মনে করিয়ে দেয়। প্যানোপটিক্যান সেটা কেমন? এটা এমন এক নকশার কারাগার যার কেন্দ্রে একটা বিশাল ওয়াচ টাওয়ার থাকে, কিন্তু কয়েদিরা তাদের সেল থেকে দেখতে পায় না যে টাওয়ারের ভেতরে থাকা প্রহরী ঠিক ওই মুহূর্তে তাদের দিকে তাকিয়ে আছে কিনা। ও, বুঝতে পেরেছি। ফলে তারা সারাক্ষণই সতর্ক থাকে যে এই বুঝি কেউ দেখছে। হ্যাঁ, তারা যেহেতু জানে না কখন তাদের ওপর নজর রাখা হচ্ছে, তাই তারা নিজেদের আচরণ নিজেরাই সবসময় নিয়ন্ত্রণ করতে শুরু করে। আমাদের সমাজেও ঠিক একই ঘটনা ঘটছে। এখানে কেন্দ্রে কোনো দৃশ্যমান প্রহরী নেই। আমাদের বন্ধু, সহকর্মী আর আয়নার প্রতিবিম্বই হল সেই প্রহরী। আমরা একে অপরের ওপর নজরদারি করি। তাহলে এই প্যানোপটিক্যানের শেকল ভাঙার কি আদৌ কোনো উপায় নেই? এর উত্তর সম্ভবত আমরা এরি নামের এক নারীর একটা ছোট কিন্তু শক্তিশালী ঘটনার মধ্যে পেতে পারি। সেই ম্যাগাজিন এডিটরের কথা বলছেন তো, যিনি এক দশক ধরে এই নিখুঁত ডিফল্ট বডির রূপরেখা নিজেই তৈরি করেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। তো এক শান্ত মঙ্গলবার সন্ধ্যায় এরি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে একটা হালকা রোদে পোড়া দাগ মানে সানস্পট মোছার জন্য কেমিক্যাল পিলের ছোট্ট একটা বোতল হাতে নেন। ঠিক সেই মুহূর্তে তার আঙুলগুলো সামান্য কাঁপছিল। আর তখনই হাজারো বিজ্ঞাপনের কোলাহল থেমে গিয়ে একটা যুগান্তরকারী প্রশ্ন তার মাথায় আঘাত হানে। এটি কি যত্ন নাকি ভয়? ঠিক তাই। এরি ওই মুহূর্তে হঠাৎ করেই বুঝতে পারেন যে তিনি নিজের ত্বকের প্রতি ভালোবাসার জন্য এই কড়া কেমিক্যাল ব্যবহার করছেন না। তিনি আসলে বয়সের ছাপ আর সামাজিক লজ্জার ভয়ে কুঁকড়ে আছেন। তার মানে তার এই এত সব বিউটি রুটিন আসলে আত্মপ্রকাশের কোনো মাধ্যম নয়, বরং এটা তার গভীরতম ভয়গুলোর একটা সুসংগঠিত সংগ্রহ মাত্র। একদম। সেই চরম স্বচ্ছতার মুহূর্তে এরি বোতলটা নামিয়ে রাখেন। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তটা খুব তাৎপর্যপূর্ণ। একে বলা যায় নিজের সত্যিকারের মঙ্গলের জন্য কেনাকাটা এবং ক্ষতিকারক কেনাকাটার মধ্যকার পার্থক্যটা চিহ্নিত করতে পারা। তার মানে সিস্টেমিক প্রতিরোধের অর্থ এই নয় যে সৌন্দর্যের সংজ্ঞাকে আরেকটু টিনে বড় করে নতুন কোনো মানদণ্ড তৈরি করা হলো। না, কারণ সৌন্দর্যের এই ধারণাটি নিজেই একটা পদানুবর্তী আর অন্যকে বাদ দেওয়ার প্রক্রিয়া। আসল প্রতিরোধ হল সেই টেবিলটাকেই ছুঁড়ে ফেলা, যে টেবিলটা সৌন্দর্যকে মানুষের অস্তিত্বের ভাড়া শর্ত হিসেবে চাপিয়ে দেয়। এর মানে হল শেষ পর্যন্ত সমাজবিজ্ঞানের অত্যন্ত জোরালো একটা রাজনৈতিক কৌশল আমাদের সামনে উঠে আসছে। তা হল এই তথাকথিত কুৎসিত হওয়াকে অথবা একেবারে অবিকৃত সাধারণ অবস্থাকে আলিঙ্গন করে নেওয়া। ঠিক বলেছেন। সমাজ যদি কুৎসিত হওয়ার ভয় দেখিয়ে মানুষকে অপটিমাইজেশনের একটা ট্রেডমিলে অন্তহীনভাবে দৌড়াতে বাধ্য করে, তবে সেই দৌড় মাঝপথে থামিয়ে দেওয়াই হল সিস্টেমের ক্ষমতা চূর্ণ করার একমাত্র উপায়। শরীর যে ঘামে তাতে বয়সের ছাপ পড়ে, অপ্রত্যাশিত জায়গায় লোম গজায় এবং এটি ভৌত জগতে একটা নির্দিষ্ট স্থান দখল করে। এই চরম সত্যটার জন্য ক্ষমা চাওয়া বন্ধ করতে হবে। নিছক জৈবিক অস্তিত্বকে বিনা দ্বিধায় তার নিজের মতো করে জায়গা নিতে দেওয়ার সিদ্ধান্তই হল লজ্জার এই যান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে তোলার চূড়ান্ত প্রতিরোধ। অগণিত রাসায়নিক প্রলেপ আর অন্তহীন পরিমাপের বাইরে আমাদের এই রক্তমাংসের নশ্বর শরীর যখন তার নিজস্ব ছন্দের শ্বাস নেয়, কেবল তখনই নীরব আত্মশোষণের এই কারাগারটি চিরতরে ধসে পড়ে।